তো এই প্রি শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টস জেনারেলি শিপার এক্সপোর্টার প্রিপেয়ার করে থাকে। এই শিপার এক্সপোর্টার যে প্রি শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্ট তৈরি করে, এটা মেইনলি ফর দেয়ার সিএইচের জন্য। অ্যাকচুয়ালি আমরা যে প্রি শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টটা তৈরি করি, অন দ্য বেসিস অফ দিস ডকুমেন্ট আমাদের সিএইচে পোর্টে যে অরিজিন পোর্ট আছে, যেটা সি পোর্ট, ল্যান্ড পোর্ট, এয়ারপোর্ট, এই অরিজিন পোর্টে on the basis of our pre-shipment export document they will do the custom formalities or examination of goods at that point. সুতরাং আমাদের এই ডকুমেন্টটা খুবই ভাইটাল, এবং এই প্রি-শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টে আমরা আমাদের সমস্ত কিছু এইখানেই ইনকর্পোরেট করতে হয়। যেমন আমাদের যা ড্রব্যাক আছে, আরওডিটিপি লাইসেন্স, ইপিসিজি অ্যাডভান্স লাইসেন্স যদি কিছু থাকে, ইপিসিজি লাইসেন্স যদি কিছু থাকে, যদি কিছু কমিশন থাকে, তো এই সমস্ত কিছু আমরা এই প্রি-শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টেই ইনকর্পোরেট করব, সো দ্যাট অন দ্যাট বেসিস আমাদের যে সিএইচে হবে সে শিপিং বিলে সেই সমস্ত কিছু ইনকর্পোরেট করবে। শিপিং বিল যখন ফাইল করবে কাস্টম পোর্টালে, সেই শিপিং বিলে সমস্ত কিছু ইনকর্পোরেট করবে। তাহলে কি হবে, আমরা যখন এক্সপোর্ট কমপ্লিট করব তখন আমাদের এই বেনিফিটসগুলো অ্যাজ পার ফরেন ট্রেড পলিসি আমরা গভর্নমেন্টের থেকে ক্লেম করতে পারবো। সুতরাং আমাদের এই শিপিং বিলটা কিন্তু মানে মেজর ক্রিটিক্যাল, এবং আমি সবসময় অ্যাডভাইস করব যে আপনি আপনার সিএইচকে বলবেন যে আপনি একটা চেক কপি কিংবা ড্রাফট কপি অফ শিপিং বিল আমাকে শেয়ার করুন, এবং আপনি সেটা একদম থরলি চেক করে নেবেন যে আপনার সমস্ত বেনিফিট, সমস্ত লাইসেন্স, সমস্ত কমিশন, সমস্ত কিছু যেন সেখানে ইনকর্পোরেট করা থাকে। কেননা আফটার শিপমেন্ট আপনার যদি শিপিং বিলে কোনো কিছু না থাকে তাহলে কিন্তু সেই সমস্ত বেনিফিট আপনি আর ক্লেম করতে পারবেন না। সুতরাং আজকে এই যে প্রি শিপমেন্ট ডকুমেন্টেশন যেটা রয়েছে, সেটার মধ্যে এখন কি পড়ে, কি হয়ে থাকে সেটা আমরা দেখব। তো সবার প্রথমে যেটা এই প্রি শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্টের মধ্যে পড়ে সেটা হচ্ছে কমার্শিয়াল ইনভয়েস। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ফরেন কারেন্সিতে হবে, যেমন ডলার, ইউরো। হ্যাঁ, ফরেন কারেন্সি আমাদের ইন্ডিয়াতে মেইনলি ডলারেই হয়ে থাকে, এবং তারপরে যেটা হয় সেটা হলো ইউরো। এবং এই কমার্শিয়াল ইনভয়েসের কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ফরম্যাট আছে। এটা যে কোনো একটা ফরম্যাটে করে দিলে হবে না, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ফরম্যাট আছে, সেই ফরম্যাটেই আপনাকে এই কমার্শিয়াল ইনভয়েসটা করতে হবে। এই কমার্শিয়াল ইনভয়েস অলওয়েজ কিন্তু আপনার ফরেন কারেন্সিতে, যেটাতে আপনি যে আপনার বায়ার আর সেলারের মধ্যে যে কন্ট্রাক্ট হয়েছে যে কারেন্সিতে, সেই কারেন্সিতেই হয়ে থাকবে। সাপোজ আপনি একটা $5,000 অর্ডার পেয়েছেন, তো আপনি $5,000 একটা কমার্শিয়াল ইনভয়েস করবেন। তো এই কমার্শিয়াল ইনভয়েসে কী থাকে, এটা একটা লেন্দি আলোচনা। আমি অ্যাট এ গ্ল্যান্স কমার্শিয়াল ইনভয়েসে কী থাকে আমি একটু ব্রিফলি আপনাকে বলে দিচ্ছি। তো সবার প্রথমে কি হবে, কমার্শিয়াল ইনভয়েস, সবার ওপরে কমার্শিয়াল ইনভয়েস লেখা থাকবে, তার ডান দিকে ইনভয়েস নাম্বার, ডেট, তার ঠিক নিচে আপনি পারচেস অর্ডার নাম্বার, ডেট দিতে পারেন, তার নিচে আইসি নাম্বার। এবারে সবার বাদিকের ওপরে থাকবে আপনার এক্সপোর্টার বা শিপার, তার ঠিক নিচে কনসাইনি নেম, অ্যাড্রেস, যেটাকে আমরা বলে থাকি কনসাইনি। তারপরে নোটিফাই পার্টি যদি কিছু থাকে, তার ঠিক ডান দিকে আবার থাকবে কি, বায়ার নেম আদার দেন কনসাইনি। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, কান্ট্রি অফ অরিজিন, কান্ট্রি অফ ডেস্টিনেশন, তারপরে আপনার ডেলিভারি টার্মস, তারপরে আপনার পেমেন্ট টার্মস, তার এদিকে পাশে থাকবে আপনার কি, মোড অফ শিপমেন্ট, সেটা বাই সি, বাই এয়ার, পোর্ট অফ লোডিং, পোর্ট অফ ডিসচার্জ, ফাইনাল ডেস্টিনেশন। তার ঠিক নিচে থাকবে আপনার প্যাকেজ ডেসক্রিপশান, আপনার মার্কস যেটা থাকবে মার্কস, ওর পরে প্যাকেজ ডেসক্রিপশান, তারপরে আপনার মেটেরিয়াল ডেসক্রিপশান,
কোয়ান্টিটি, ইউনিট রেট, টোটাল রেট। টোটালে আপনার যা কারেন্সি হবে সেই কারেন্সিটা লিখলেন, তার সাথে আপনি সেটা ওয়ার্ডে লিখে দিলেন, এবং একদম সবার নিচে যেটা থাকলেন আপনি ম্যাক্সিমাম আপনি টোটাল নেট ওয়েট, গ্রস ওয়েট এবং প্যাকেজ ডিটেলসটাও লিখে দিতে পারেন। এবং সবার বটমে আপনি লিখলেন একটা ডিক্লারেশন দ্যাট গুডস আর অফ ইন্ডিয়ান অরিজিন। বাস, এটাই হচ্ছে আপনার কমার্শিয়াল ইনভয়েসে থাকবে। তারপরে আপনার যদি কিছু লাইসেন্স কিংবা অ্যাডভান্স লাইসেন্স কিংবা ইপিজিসি লাইসেন্স থাকে, সেই লাইসেন্সের নাম্বার টাম্বার আপনাকে সমস্ত কিছু কিন্তু একদম বটমে আপনি লিখে দিতে পারেন, এবং সেই লাইসেন্স অনুযায়ী যা ডেসক্রিপশন হবে সেই ডেসক্রিপশনও আপনার ডেসক্রিপশন পার্টে আপনাকে অ্যাড করতে হবে। তো এই হলো কমার্শিয়াল ইনভয়েস, যেটা কিনা ফরেন কারেন্সিতে হবে। এরপরে যেটা আমাদের প্রি শিপমেন্ট ডকুমেন্টের মধ্যে আসে সেটা হচ্ছে প্যাকিং লিস্ট। হ্যাঁ, এই প্যাকিং লিস্টটা কিন্তু এক্স্যাক্টলি কমার্শিয়াল ইনভয়েসের মতোই হয়। ঠিক কমার্শিয়াল ইনভয়েসে যেটা ডান দিকে আপনার ইউনিট রেট, টোটাল অ্যামাউন্ট যেখানে থাকে, তার জায়গায় আপনার কি থাকবে না টাইপ অফ প্যাকেজ, মানে কী ধরনের প্যাকিং করেছেন আপনি, সেটা কার্টন না বক্স, সেই টাইপ অফ প্যাকিং, তারপরে নেট ওয়েট, গ্রস ওয়েট। এইভাবে আপনি টোটাল এবং প্যাকেজ ডাইমেনশন যদি আপনি দিয়ে দেন তো আরও ভালো। এইভাবে আপনি টোটাল করে টোটাল নেট ওয়েট, গ্রস ওয়েট, টোটাল প্যাকেজ ডিটেলস এবং একটা টোটাল যদি আপনার মেজারমেন্ট কিছু হয়ে থাকে সেই মেজারমেন্টটা আপনি দিয়ে দিলেন, তো প্যাকিং লিস্টটাও আপনার কমপ্লিট হয়ে গেল। তারপরে যেটা আপনার আসবে সবচেয়ে বেশি ভাইটাল জিনিস, সেটা হচ্ছে শিপিং বিল। হ্যাঁ, শিপিং বিল, এই শিপিং বিলটা হচ্ছে, এটা কিন্তু আপনার আইএনআরে হয়ে থাকবে। হ্যাঁ, সরি, আমি শিপিং বিল, এই শিপিং বিলটা কিন্তু কাস্টম পোর্টালে আমাদের হয়ে, আমাদের যে সিএইচে সে ফাইল করে থাকে মানে অনলাইন সাবমিশন হয়ে থাকে। কাস্টম পোর্টাল মানে আইসগেট পোর্টাল মানে ইন্ডিয়ান কাস্টম ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ গেটওয়ে। হ্যাঁ, এটা একটা কাস্টমসের পোর্টাল। হ্যাঁ, ইন্ডিয়ান কাস্টমসের একটা পোর্টাল আছে যেটা আইসগেট আমরা বলে থাকি। এই আইসগেট পোর্টালে একটা শিপিং বিল ফাইল করতে হয়, যেটা কিনা আমাদের যে সিএইচে আছে সেই করে থাকে। তো এই শিপিং বিলে কিন্তু আমাদের কমার্শিয়াল ইনভয়েস এবং প্যাকিং লিস্টে যা থাকবে তার সমস্ত কিছু কিন্তু এই শিপিং বিলে থাকতে হবে, মানে সেই সমস্ত কিছু ডাটাই এই শিপিং বিলেই ফিট করতে হয়। এবং এই শিপিং বিলেই আপনার সমস্ত অ্যাডভান্স লাইসেন্স যদি কিছু থাকে, ইপিসিজি, ড্রব্যাক, আরওডিটিপি, আপনার কমিশন অ্যামাউন্ট সমস্ত কিছু রিফ্লেক্ট করতে হয়। তো এই শিপিং বিলের কিন্তু আপনার জেনারেলি 5টা পার্ট থাকে। সবার ফার্স্ট পার্টে থাকে শিপিং বিল সামারি। হ্যাঁ, এসবি সামারি। তার সেকেন্ড পার্টে থাকে ইনভয়েস ডিটেল। থার্ড পার্টে থাকে আইটেম ডিটেলস। ফোর্থ পার্টে থাকে এক্সপোর্ট স্কিম ডিটেলস। হ্যাঁ, এবং ফিফথ পার্টে থাকে আপনার ডিক্লারেশন।
এই 5টা পার্ট থাকে। হ্যাঁ, তো এই এক্সপোর্ট স্কিম ডিটেলসের মধ্যেই আপনার যে সমস্ত বেনিফিট, যা আপনার এক্সপোর্ট বেনিফিট আছে, যা অ্যাডভান্স লাইসেন্স, সিপিসিজি, আরওডিটিপি ড্রব্যাক, আপনার সেই সমস্ত কিন্তু এই স্কিমেই ডিক্লেয়ার হবে। এবং এই স্কিমের ভেতরেই আপনার কমিশন যদি কিছু থাকে সেই শিপিং বিলের মধ্যেই কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে গিয়ে আপনার যে সিএইচি আছে সে ফিট করবে আপনার ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস এবং প্যাকিং লিস্ট অনুযায়ী। এইটার মধ্যেই আপনার যে ডলার অ্যামাউন্ট থাকবে সেই ডলার অ্যামাউন্ট এবং তার সাথে সাথে একটা এক্সচেঞ্জ থাকে, কাস্টমস এক্সচেঞ্জ। কাস্টম এক্সচেঞ্জ রেট হয়, সেই রেট দিয়ে আপনার ডলারের ইকুইভ্যালেন্ট টু আইএনআর অ্যামাউন্টও সেইখানে এই শিপিং বিলে শো হয়ে থাকে। সুতরাং এই শিপিং বিলটা যখন আপনার কমার্শিয়াল ইনভয়েস এবং প্যাকিং লিস্ট অনুযায়ী সমস্ত ডাটা ফিড হয়ে যাবে, সেই শিপিং বিলের একটা ড্রাফট কপি আপনি নিয়ে নেবেন। নিয়ে আপনি চেক করার পরে আপনি যখন ওকে করবেন তখন আপনার সিএইচে সেটা ফাইনাল পোর্টালে সাবমিশন করবে। সাবমিশন করার পরে সেটা একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, ইনিশিয়াল ভেরিফিকেশন হওয়ার পরে একটা অ্যাসেস কপি জেনারেট হয়। অ্যাসেস কপি আমরা সেটাকে বলে থাকি যে শিপিং বিলের অ্যাসেস কপি। আমরা যে বন্ড শিট দেখি না, বন্ড শিটের মধ্যে দেখবেন একটা বন্ড কথা লেখা থাকে, সেমনি এই শিপিং বিলের মধ্যে অ্যাসেস কপি বলে একটা লেখা থাকবে কথা, এবং এই শিপিং বিল একটা জেনারেট হবে। এই শিপিং বিল জেনারেলি 5-6 পাতার হয়ে থাকে যদি আপনার একটা দুটো আইটেম থাকবে। এবার আইটেম বাড়লে আপনার এই লেন্থও বেড়ে যাবে। 5-6 পাতার একটা শিপিং বিল কিন্তু কাস্টম পোর্টালে জেনারেট হবে আপনার ইনভয়েস এবং প্যাকিং লিস্টের এগেনস্টে, এবং এই শিপিং বিলটাই সবচেয়ে প্রিন্সিপাল এবং মাস্টার ডকুমেন্ট। হ্যাঁ, মাস্টার ডকুমেন্ট। এবং এই শিপিং বিলকেই জেনারেলি আমরা এক্সপোর্ট চালান কিংবা ডক চালান বলে থাকে। যে সিএফএসে যে সিএইচে থাকে তাদের যে ল্যাঙ্গুয়েজ হয় সেটাকে ডক চালান অথবা এক্সপোর্ট চালান বলে থাকে, যেটা এই শিপিং বিলটাই সবার ওপরে থাকবে। তারপরে বাকি যে প্রি শিপমেন্ট ডকুমেন্ট আমি বলবো সেগুলো পরপর থাকবে। এই শিপিং বিলটাই যে মেইনলি কাস্টমস যে অফিসার থাকে তারা সে চেক করবে। সুতরাং এই শিপিং বিলে আপনার যে ডলার কিংবা যে কারেন্সি থাকবে সেই কারেন্সি অ্যামাউন্টটাও থাকবে, তার সাথে সাথে সেখানে একটা এক্সচেঞ্জ রেট শো করবে, সেই এক্সচেঞ্জের অনুযায়ী সেটার করসপন্ডিং ইনভয়েস ভ্যালু এবং তার এফওবি ভ্যালুও সেখানে শো করবে। যদি কিছু প্যাকিং থাকে প্যাকিং হ্যান্ডলিং সেটাও শো করবে। সব কিছু এই শিপিং বিলেই শো হবে। ঠিক আছে, এই শিপিং বিল হয়ে যাওয়ার পরে আপনার কি হবে, ট্যাক্স ইনভয়েস, হ্যাঁ, বা জিএসটি ইনভয়েস। হ্যাঁ, আমরা যেটা এখন বলে থাকি জিএসটি ইনভয়েস, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইনভয়েস। এই ট্যাক্স ইনভয়েসটা কিন্তু আপনার এক্সপোর্টারকে ইস্যু করতে হয়। এটা কিন্তু আপনার ডলারে হবে না, এটা কিন্তু আপনাকে আইএনআরে করতে হবে। আইএনআরে কীভাবে করবেন না, এই কাস্টমস এই শিপিং বিলে যে এক্সচেঞ্জ রেট থাকবে সেই এক্সচেঞ্জ রেট দিয়ে আপনার যে কমার্শিয়াল ইনভয়েস ভ্যালু হয়েছে সেটাকে মাল্টিপ্লাই করলে আপনি আইএনআর ভ্যালু পেয়ে যাবেন। নট ইভেন দ্যাট, ইউএসবি শিপিং বিলেও আপনার আইএনআর ভ্যালু থাকবে। সেই আইএনআর ভ্যালুটাই কিন্তু আপনি ট্যাক্স ইনভয়েস জেনারেট করবেন, এবং এই ট্যাক্স ইনভয়েসে কিন্তু আপনার 0 রেট হয়ে থাকবে। হ্যাঁ, 0 রেট আপনার এলইউটি এবং এআরএন। হ্যাঁ, আপনি যে এলইউটি দিয়েছেন জিএসটিকে, সেই জিএসটির এগেনস্টে আপনি একটা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার পাবেন। সেই ট্যাক্স ইনভয়েসে একটা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, অনলাইন অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার মেনশন থাকবে। তার এগেনস্টে আপনি 0 রেট ট্যাক্স হবে আপনার যে জিএসটিটা হবে, যেটা এক্সপোর্টের ক্ষেত্রে আইজিএসটি হয়ে থাকে। হ্যাঁ,
IGST@0% হয়ে থাকবে। কেন 0% হবে না? গভর্নমেন্ট আপনাকে এই বেনিফিটটা দিচ্ছে, গভর্নমেন্ট আপনাকে প্রমোট করছে যে আপনি এক্সপোর্ট করুন, আপনি তাহলে 0 রেটের সুবিধা পাবেন। কিন্তু সেখানে একটা কন্ডিশন আছে যে আপনি যদি একটা আন্ডারটেকিং দিয়ে থাকেন কাস্টমসকে, এই জিএসটি অথরিটিকে, যে আমি যে সমস্ত 0 রেট করে ট্যাক্স ইনভয়েস জেনারেট করব সেই সমস্ত গুডসই আমি এক্সপোর্ট করব, এবং একটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর একটা সার্টেন টাইমের পরে আমি সেই প্রুফ অফ এক্সপোর্টটা আমার যে কনসার্ন জিএসটি রেঞ্জ অফিস আছে সেইখানে জমা করব। তো তখনই আপনাকে গভর্নমেন্ট আপনাকে 0 রেটের ফেসিলিটি দেবে, যখন আপনি শিপমেন্ট হয়ে যাওয়ার পরে, আপনার প্রত্যেকটা শিপমেন্ট হয়ে যাওয়ার পরে সেই শিপমেন্ট প্রুফ অফ এক্সপোর্ট উইথ প্রুফ অফ এক্সপোর্ট মানে শিপিং বিল, ট্যাক্স ইনভয়েস এবং বিল অফ ল্যাডিং, এই 3টে প্রুফ অফ এক্সপোর্ট আপনার কনসার্ন যে জিএসটি রেঞ্জ অফিস আছে সেখানে জমা করতে হবে। তো এটা গেল ট্যাক্স ইনভয়েস। ট্যাক্স ইনভয়েসের পরে কি আসবে সেটা হচ্ছে ইওয়ে বিল। হ্যাঁ, এটাও কিন্তু জিএসটির আন্ডারে প্রত্যেকটা স্টেটের একটা ইওয়ে বিল পোর্টাল আছে, সেই পোর্টাল থেকে আপনাকে ইওয়ে বিলটা ইস্যু করতে হবে। এই ট্যাক্স ইনভয়েসে কী কী থাকবে না, সিমিলারলি জিনিস থাকবে আপনার কনসাইনর, আপনার যে মেটেরিয়াল ডেসক্রিপশন, ইনভয়েস ভ্যালু, আপনার জিএসটি ট্যাক্স ক্যালকুলেশন। এবারে যখন ইওয়ে বিল জেনারেট করবেন আপনি অনলাইন, এটাও কিন্তু ইওয়ে বিল অনলাইন পোর্টালে জিএসটির আন্ডারে যে ইওয়ে বিল, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইওয়ে বিল পোর্টাল আছে, সেই পোর্টালে ঢুকে আপনাকে এই ট্যাক্স ইনভয়েস নাম্বার, তার ডেট, তার সাথে কনসাইনর, তার সাথে মেটেরিয়াল ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ভ্যালু, ট্রান্সপোর্টারের নাম, তাদের জিএসটি নাম্বার, কোত্থেকে কোথায় মালটা যাবে, তার যে টোটাল কিলোমিটার, সেই কিলোমিটারটা আপনাকে মেনশন করতে হবে, এবং করার পরে আপনার এই ইওয়ে বিল একটা অটোমেটিক জেনারেট হবে। এই ইওয়ে বিলটা কেন না, এই ইওয়ে বিলটা হচ্ছে একটা স্মুথ ট্রান্সপোর্টেশন বিটুইন ইন্টারস্টেট এবং ওয়ান স্টেট টু আদার স্টেট। তো আপনি যখন ট্যাক্স ইনভয়েস, যে ডেটে ট্যাক্স ইনভয়েস আপনি কাটবেন, যেদিন আপনার ফ্যাক্টরি থেকে গুডস বেরোবে সেদিনই ট্যাক্স ইনভয়েস হবে, এবং সেই ডেটেই ইওয়ে বিল কিন্তু জেনারেট হবে। এই ইওয়ে বিল জেনারেটের জন্য আপনার ট্রান্সপোর্টারের ডিটেলস লাগবে। ট্রান্সপোর্টার ডিটেলস মানে ট্রান্সপোর্টারের জিএসটিএন নম্বর, আপনি কোথা থেকে কোথায় পাঠাচ্ছেন সেই ডিস্টেন্সের টোটাল কিলোমিটার, এইটা আপনাকে মেনশন করতে হবে। ঠিক আছে, তো ট্যাক্স ইনভয়েস, ওর পরে ইওয়ে বিল। এরপরে কি আছে না, ফিউমিগেশন সার্টিফিকেট। হ্যাঁ, ইফ অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এই ফিউমিগেশন সার্টিফিকেট কি? ফিউমিগেশন সার্টিফিকেট হচ্ছে আপনার যদি প্যাকিংটা উডেন কেসে করে থাকেন তখন কিন্তু এই ফিউমিগেশন সার্টিফিকেট মাস্ট। কেননা এই উডেন আইটেমের ভেতরে কিছু জার্মস থাকে, ফাঙ্গাস, তারপরে আপনার পেস্টিসাইড, টার্মাইট, এসব জিনিস থাকে। এগুলোকে জার্মিনেশন করে, এগুলোকে কিল করে তারপরেই আপনাকে সেটাকে এক্সপোর্ট করতে হবে, যেন না সেটা ইন্টারন্যাশনালি সেটা স্প্রেড করে। সেই কারণে এই ফিউমিগেশন বিভিন্ন এজেন্সি আছে যারা এই ফিউমিগেশন করে থাকে। এটারও একটা মেথড আছে, মেথডটা হচ্ছে ISPM। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর ফাইটোস্যানিটারি মেজার। এটা জেনারেলি আমাদের এইখানে যেটা ওয়েস্ট বেঙ্গলে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে একটা কেমিক্যাল স্প্রে করে দেয় মিথাইল ব্রোমাইড বলে। সেই মিথাইল ব্রোমাইডটা এই বাক্সের ওপরে কিংবা বাক্সটাকে ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে একটা স্প্রে করে দেওয়ার পরে সেখানে কিছু স্ট্যাম্পিং হয়। সেই যে এজেন্সি আছে সেই এজেন্সির একটা স্ট্যাম্পিং আছে, তাদের লাইসেন্স নাম্বার থাকে, সেই লাইসেন্স নাম্বার দিয়ে আর কোন মেথডে তারা ফিউমিগেশন করেছে সেই মেথডের মার্কিংটা দিয়ে দেওয়ার পরে তারা একটা সার্টিফিকেট ইস্যু করে। সেই সার্টিফিকেটটা আপনাকে কিন্তু কনসাইনিকে প্রোভাইড করতে হয়, এবং ডিউরিং কাস্টমস
ফর্মালিটিস ডিউরিং কাস্টমস চেকিং এক্সামিনেশন, এটা অনেক সময় কাস্টম চেয়ে থাকে যে আপনার উডেন কেস আছে, আপনার ফিউমিগেশন করা আছে, তো এই ডকুমেন্টের সাথে এটাও রেখে দেবেন, যদি কোয়ারি করে তখন আপনাকে দেখাতে হতে পারে। ঠিক আছে, কখনো কখনো দেখতে চায়, তো ফিউমিগেশন সার্টিফিকেট। ওর পরে আপনার যে বায়ার ও সেলারের মধ্যে যে কন্ট্রাক্ট থাকবে, সেটা যদি পিও হয় পিও, যদি এলসি হয় এলসি, যদি সেলস কন্ট্রাক্ট হয় সেলস কন্ট্রাক্ট, যদি এগ্রিমেন্ট হয় এগ্রিমেন্ট। বায়ার ও সেলারের মধ্যে যেটা কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টের একটা কপি, সেই একটা কন্ট্রাক্টের কপি আপনি দিলেন। কন্ট্রাক্টের কপি দেওয়ার পরে আর কি আসবে, এরপরে আসবে একটা নন কমেন্ট ডিক্লারেশন। এই নন কমেন্ট হচ্ছে এ লিস্ট অফ কন্ট্রোল আইটেম, যেটা কিনা আমাদের গভর্নমেন্ট কিংবা ডিজিএফটি রেগুলেট করে থাকে। এই স্কমেট আইটেমটা ডুয়েল অ্যাপ্লিকেশন হয়, ডুয়েল ইউজ হয়। ডুয়েল ইউজ মানে স্পেশাল কেমিক্যাল, অর্গানিজম, মেটেরিয়ালস, ইকুইপমেন্ট, টেকনোলজি। মানে আপনি যে আইটেমটা গুডস করছেন, গুডসটা এক্সপোর্ট করছেন, সেই গুডসটা এই স্কমেটের আইটেমের মধ্যে পড়ছে না। এটাই হচ্ছে মেইন কথা, যে আপনি যে গুডসটা এক্সপোর্ট করছেন সেটা এই স্কমেট লিস্টের মধ্যে পড়ছে না, সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এই স্কমেট লিস্টের আন্ডারে পড়ছে না, তার একটা ডিক্লারেশন আপনাকে দিতে হয়, যেটা এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, প্রত্যেকটা শিপমেন্টেই আপনাকে দিতে হচ্ছে। ডুয়েল ইউজ মানে হচ্ছে আপনার এটা আমাদের হিউম্যান মানে বেনিফিটের জন্য ইউজ হয়ে থাকে, আবার আমাদের যে মিলিটারি অ্যাপ্লিকেশন যেটার খুব ব্যাড এফেক্ট রয়েছে সেই অ্যাপ্লিকেশনও ইউজ হয়ে থাকে এই ধরনের স্পেশাল কেমিক্যাল, অর্গানিজম, মেটেরিয়াল, ইকুইপমেন্ট, টেকনোলজি। মানে অনেক গুডস আছে যেগুলোর এই ধরনের ডুয়েল ইউজ হয়, সেই ইউজটা যাতে না, সেটা রেগুলেট হয়, গভর্নমেন্ট যেটা রেগুলেট করছে, ডিজিএফটি সেটা রেগুলেট করছে, তার একটা নন ডিক্লারেশন, নন কমেন্ট ডিক্লারেশন। ওর পরে যেটা আসে নন ডিজি ডিক্লারেশন। নন ডিজি মতলব এখানে এটা কিন্তু জেনারেলি এয়ার শিপমেন্টের জন্য, এয়ার শিপমেন্টের ক্ষেত্রে লাগে। নন ডিজি মানে ডেঞ্জারাস গুডস। নন ডেঞ্জারাস গুডস বলতে যেটা আমাদের যেমন কিছু স্পেশাল কেমিক্যাল আছে, অ্যাসিড আছে, ব্যাটারি আছে, ইনফ্লেমেবল আর্টিকেল আছে, এইগুলোকে ডেঞ্জারাস গুডসের আন্ডারে ফেলা হয়। আপনি যে গুডসটা পাঠাচ্ছেন সেটা এই নন ডিজি যে এই সমস্ত ক্যাটাগরির আন্ডারে নয়, তার একটা ডিক্লারেশন। এটা প্রত্যেকটা এয়ারলাইনের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো এই রকমের ডকুমেন্ট আপনার হয়ে গেল। আরেকটা যেটা মেইনলি দরকার হয় সেটা হলো কার্টিং অর্ডার বাই শিপিং কোম্পানি। এই কার্টিং অর্ডার যেটাকে বলে থাকি, এটা কিন্তু শিপিং কোম্পানি ইস্যু করবে। এটা ছাড়া কিন্তু আপনার গুডসটা আপনার সিএফএসে ঢুকবে না। এই কার্টিং অর্ডারটা অ্যাকচুয়ালি শিপিং কোম্পানির একটা রিকোয়েস্ট টু সিএফএস অর পোর্ট অথরিটি টু অ্যালাউ দ্য পার্টিকুলার গুডস ফর এ পার্টিকুলার ভেসেল। এইটুকুই একটা শিপিং কোম্পানির যে কার্টিং অর্ডার থাকে সেটার মধ্যে লেখা থাকে। তো আমি ব্রিফলি একটু বলে দিই যে কাটিং অর্ডারে আর কি কি থাকে। কাটিং অর্ডারে জেনারেলি পোর্ট অফ ডেস্টিনেশন, মেইন কোথায় সেটা থাকে, শিপারের নাম, কোন সিএফএস সেটার অ্যাড্রেস, কোন শিপিং কোম্পানি নিয়ে যাচ্ছে তার নাম, তার প্যান নাম্বার, আপনার গুডসের কটা প্যাকেজ, যদি এলসিএল হয় সেটা কটা প্যাকেজ, তার টোটাল গ্রস ওয়েট, ট্রান্সশিপমেন্ট পোর্ট, এই ধরনের কিছু ডাটা দিয়ে একটা শিপিং কোম্পানি
যে মেইনলি ভেসেল এবং রোটেশন নাম্বার এটাই মেন। এটা দিয়ে একটা আপনার সিএফএসকে কিংবা পোর্ট অথরিটিকে একটা রিকোয়েস্ট করা যে ওই যে কাটিং অর্ডারে যে ভেসেল লেখা থাকবে সেই ভেসেলের জন্য ওই পার্টিকুলার প্যাকেজ, যদি এলসিএল হয় ওই প্যাকেজটা, ওই গ্রসওয়েটটা আপনি নিয়ে নিন। আপনাকে অ্যালাউ করছি, রিকোয়েস্ট করছি যে আপনি এই গুডসটা এন্টার করুন। এন্টার হয়ে যাওয়ার পরে আপনার আমাদের সিএইচে যখন সেখানে যাবে কাস্টম ক্লিয়ারেন্স করার পরে ওই শিপিং কোম্পানিকে সেটা হ্যান্ডওভার হয়ে যাবে। সরি। তো এই 1 থেকে 10 পর্যন্ত আমাদেরকে এই প্রি শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্ট তৈরি করে মেইনলি দিতে হয়। তার মধ্যে সবচেয়ে প্রাইমারি যে ডকুমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে এই শিপিং বিল, যেটা অ্যাসেস কপি। যে অ্যাসেস কপিটা জেনারেট হয়, এই অ্যাসেস কপিটা সবার ওপরে থাকবে। তারপরে বাকি ডকুমেন্ট পরপর আপনার রেখে আপনি এই পুরো সেটটা আপনার যে সিএইচে আছে সেই সিএইচে ক্যারি করে যে সিএফএসে নিয়ে যাবে। আপনার গুডসও যখন ওখানে আনলোডিং হয়ে রেডি থাকবে তখন আপনার যে কাস্টমস এক্সামিনেশন অফিসার বা ইও বা অ্যাসেসমেন্ট অফিসার যিনি থাকবেন তিনি গুডসও দেখবেন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে সেটা অ্যালাউ হয়ে যাবে। অ্যালাউ হয়ে যাওয়ার পরেই সেটা কী হবে, লেট এক্সপোর্ট অর্ডার, লিও হয়ে যাবে। এই শিপিং বিলটা তখন অ্যাসেস কপির জায়গায় লেখা হবে লেট এক্সপোর্ট অর্ডার, এলইও, লেট এক্সপোর্ট অর্ডার, মানে সেটা ওই গুডসটা অ্যালাউ হয়ে গেল ফর এক্সপোর্ট এবং আপনি ওই গুডসটাকে শিপিং কোম্পানির হাতে হ্যান্ডওভার করে দিলেন। এই লিও কপি হয়ে যাওয়ার পরেই আপনার কিন্তু পোস্ট শিপমেন্টের কাজ শুরু হলো, পোস্ট শিপমেন্টের কাজ শুরু হবে। তো এই হচ্ছে আপনার 1 থেকে 10 পর্যন্ত প্রি শিপমেন্ট এক্সপোর্ট ডকুমেন্ট। একটা ব্রিফ আইডিয়া আপনাদের আমি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং এই 1 থেকে 10 পর্যন্ত আপনার কোনো রকম কোনো কোয়ারি কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে মেল মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব যত সম্ভব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনি একটু লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। থ্যাংক ইউ।